আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপা। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত, আহত অপরজন চিকিৎসাধীন। সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন, ৬ জন খালাস। একটি সড়কের জন্য ভোগান্তিতে গোপালগঞ্জ পৌরসভার কয়েক হাজার মানুষ, সমাধানের আশ্বাস। শিরোনাম শুনছিলেন, এবার যাব বিস্তারিত খবরে। চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত 2 বৈমানিকের মধ্যে একজন মারা গেছেন, আরেকজন চিকিৎসাধীন। বিধ্বস্ত বিমান উদ্ধারে অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-তে আগুন লেগে যায়। পরে সেটি বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীতে পড়ে। বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। আর উইং কমান্ডার সোহানকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোখের পলকে বিমানটি নদীতে পড়ে যায়। তো দেখার সময় বিমানের পিছনে আগুন জ্বলতেছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে, এই বরাবর আসে একদম নিচু করে আসি, এর 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে। 2জন পাইলট আসলে, একজন বসছে পশ্চিম পার, একজন বসছে দক্ষিণ পার। বাসানোর আগে আমরা পাইছিলাম দোকান আগে আরেকটা মাঝি তুলছিল। নদীর পশ্চিম পার থেকে বিমানটা উঠতেছে, উঠার ঠিক 2 মিনিট পরে আমাদের যাত্রীস্থান থেকে যাই উত্তর পাশের দিকে ঘুরি, চক্কর দিয়ে বয়ের পাশে পড়ে যাচ্ছে। এটা যদি আর 5-10 সেকেন্ড এদিক সেদিক হইতো তাহলে একটা যাত্রীবাহী জাহাজের উপরে পড়তো। বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিস। আকাশ থেকে উঠতে আসে, ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে, শব্দ হয়েছে, শব্দ হওয়াতে বিমানটা নিচে নেমে গেছে, আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে, আর ওই বিমানটা নিচে পানির নিচে চলে গেছে। এখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। আইএসপিআর জানিয়েছে, রাশিয়ার তৈরি বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। তবে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার 9 আসামির মধ্যে খালাস পেয়েছে 6 জন। রায়ের সময় বিচারক ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ সময়ে মামলার অনেক নথি যেমন গায়েব হয়েছে, তেমনি রাষ্ট্রপক্ষের সাক্ষীরা নিজেদের গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে দ্বন্দ্বের জেরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন 90 দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। চাঞ্চল্যকর এ হত্যা মামলার 2 যুগ পর বৃহস্পতিবার রায় ঘোষণা করে আদালত। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। প্রসিকিউশন পক্ষ থেকে যদি আরও সাক্ষী আনতে পারতো তাহলে রায়টা হতে ভিন্ন হতো। আমরা মনে করছিলাম যে 3 জনকে সাজা দিয়েছে, এটাও সঠিক হয় না, কারণ কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী আদালতে এসে কারো নাম বলে নাই। আমরা মনে করি যে এটা আদালতে ব্যালেন্স রায় দিয়েছে। এদিকে রায়ে পলাতক আজিজ মোহাম্মদ ভাই, ট্রান্স ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, আদনান সিদ্দিকী যাবজ্জীবন পেলেও সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ 6 জন। তাদের খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আদালত বলেন, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। গায়েব করে দেয়া হয়েছে মামলার সিডিও। এটা যে অবজারভেশন, সেখানে স্পষ্ট বলেছেন যে যেহেতু এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তবে যাবজ্জীবন যাদের হয়েছে, আমরা তো তাদের বিরুদ্ধে আপিল করতে পারি যে তাদের জন্য ফাঁসি হয়। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবে সন্ত্রাসীদের গুলিতে খুন হন চলচ্চিত্র নায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।
415 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটটি সকাল 7:20 সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সৌদি সরকারের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে আল্লাহর মেহমানদের পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সকল উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এবছর মোট 85,257 জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে 4,562 জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি 80,695 জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নশীল দেশগুলোর ওপর বৈশ্বিক চাপ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী রাজনৈতিক সংঘর্ষ পরিহারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান। দেশকে সমৃদ্ধ করতে নতুন পৃথিবীর চ্যালেঞ্জ সাথে নিয়ে তরুণ গবেষকদের এগিয়ে যাওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এই সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশের খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গবেষকদের তাগিদ দেন। বলেন, তাত্ত্বিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক বিষয়ে যুক্তি ও প্রকল্প বাস্তবায়নে বাণিজ্যিক সফলতা লাভের দিক নির্দেশনাও থাকতে হবে। যে বাংলাদেশ বা পৃথিবীর উন্নয়নশীল দেশে আজকে যেসব চ্যালেঞ্জ এসেছে, এটা কোনোটাই আমাদের সৃষ্টি না, কোনোটাই আমাদের সৃষ্টি না, এটা সব বিদেশ থেকে এসেছে। খনিজ সম্পদ ব্যবহার করে জ্বালানিতে আমরা ব্যবহার করি, বিদ্যুতে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের যা যতটুকু মূল্যবান সম্পদ আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার আমরা কি করতে পারি সেটা নির্ভর করছে কিন্তু আপনাদের। তার মানে আপনাদেরকে স্বাবলম্বী হতে হবে। বস্তায় চালের নাম ও মূল্য তালিকা লিখতে হবে এবং মিনিকেট নামে কোনো চাল বাজারে থাকবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক প্রদর্শনী উদ্বোধনকালে তিনি একথা জানান। তিনি 3 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স হেলথ ট্যুরিজম ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ 2024 আয়োজন করেছে সেমস গ্লোবাল ইউএসএ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান AHM আহসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দেশি বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এই প্রদর্শনীতে 15টির বেশি দেশের 150টি কোম্পানির 350টি স্টল রয়েছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বেশিরভাগই তিনি স্বীকার করেছেন, এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ। বৃহস্পতিবার ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক সেবনের পর নির্যাতন করতেন বলে স্বীকার করেছেন মিল্টন সমাদ্দার। এছাড়া 900 মরদেহের তথ্য মিথ্যা ছিল, সোশ্যাল মিডিয়ায় টাকা ইনকামের জন্য এসব গুজব ছড়ানো হতো বলেও স্বীকার করেছেন তিনি। তবে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অসহায় মানুষের কিডনি পাচার ও মানব পাচারের অভিযোগে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিবি প্রধান। তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করছেন। তার ভুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাল তখন সে কাগজগুলি পেয়েছি, সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে জানতাম না, আমি নিজেই এই ভুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সিল সাপ্পর আমিই করতাম। একটি সড়ক সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছেন গোপালগঞ্জ পৌরসভার কয়েক হাজার মানুষ। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। দ্রুত ভোগান্তির অবসান চান স্থানীয়রা। গোপালগঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের প্রধান সড়ক এটি। 2018 সালে এর সংস্কার কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ। 2019 সালে ড্রেনের কাজ শেষ হয়, কিন্তু এগোয়নি সড়কটির উন্নয়ন। সড়ক থেকে ড্রেনের উচ্চতা 3 ফুটের বেশি হওয়ায় বেকায়দায় পড়েন এর সাথে লাগোয়া 12টি শাখা সড়কের চলাচলকারীরা।
বেশি ভোগান্তিতে পড়েন রোগী, গর্ভবতী নারী ও বয়স্করা। স্কুলগামী শিশুদের নিয়ে অসুবিধায় পড়তে হয় অভিভাবকদের। এখন আমাকে ভালো করতে যাই, এটাই যে ট্রেন করে দিতেছে, পানি দিয়ে সরে ঠিকই, রিক্সা আনতে পারিনি, কিন্তু রাস্তাটা খুব খারাপ। বাচ্চাদের নিয়ে আসা যাওয়া খুব কষ্ট হয়। ময়লা আবর্জনা আছে, বিশেষ করে আমাদের রাস্তাটা অনেক দিন ধরে আমরা দুর্ভোগের ভিতরে পড়ি। বড় ধরনের অসুস্থ হলে সে রোগীকে হাসপাতালে নিতে অবস্থা খারাপ হয়ে যায়। ড্রেন থেকে মাঝে পা পিছলে পড়ে যায়, আমাদের স্কুলে যাতায়াতের সমস্যা হয়। জায়গাতে যদি রাস্তা করে দেওয়া যায় খুবই ভালো হয়। হাঁটা চলার কষ্ট হয়, তারপর কোনো রিক্সাওয়ালা আসে না। পৌরসভার প্রধান প্রকৌশলী বলছেন টেন্ডার হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। এগুলো আমাদের এস্টিমেট অনুমোদন হয়েছে, আমরা এপিপি করে পিডি অফিসে পাঠাইছি। এপিপি অনুমোদন হয়ে আসার পরে আমরা এটা অনলাইনে টেন্ডারে চলে যাবে। শুধু আশ্বাস নয়, সড়কটি দ্রুত উন্নয়নের দাবি ভুক্তভোগীদের। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের রামুতে মোটরসাইকেল চালক আবুল কাশেমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাশেমের ছোট ভাই জানান, গতরাতে 40 জনের একটি দল কাশেমকে ডেকে নিয়ে যায়। আজ সকাল 6টার দিকে নারিম্মাঝিরি পাহাড়ে কাঠুরিয়ারা তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে কাশেমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক। নিহতরা হলেন সিরাজ মিয়া, লিলু মিয়া ও আব্দুল কাদির। পুলিশ জানায়, দুপুরে আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বদির মিয়া ও সিএনজি চালক আব্দুল কাদিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এই জেরে দুই পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়, আহত হয় অর্ধ শতাধিক মানুষ। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হবিগঞ্জ জেলার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক লিলু মিয়াকে মৃত ঘোষণা করেন। আধুনিক যুগে নানা প্রতিকূলতায় কমেছে টাঙ্গাইলের শীতল পাটির কদর। উৎপাদন কমলেও সম্প্রতি তীব্র গরমে পাল্টে গেছে দৃশ্যপট, বেড়েছে চাহিদা। শীতল পাটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররাও। বহুকাল ধরে ঐতিহ্যের সাথে শীতল পাটি তৈরি করে আসছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাটিশিল্পীরা। গুণমানে উন্নত ও আকর্ষণীয় ডিজাইনের হওয়ায় দেশজুড়ে রয়েছে টাঙ্গাইলের শীতল পাটির সুনাম। চাহিদা কমায় নানা প্রতিকূলতার সাথে লড়াই করে পাটি তৈরির মধ্য দিয়ে আজও শীতল পাটির ঐতিহ্য ধরে রেখেছেন হিঙ্গানগর গ্রামের পাটিশিল্পীরা। বর্তমানে তীব্র গরমে দেশজুড়ে আবারও বেড়েছে শীতল পাটির চাহিদা। পাটি তৈরির প্রধান উপকরণ বেত গাছ কেটে রোদে শুকিয়ে নিপুণ হাতে আরামদায়ক ও টেকসই শীতল পাটি তৈরি করছেন কারিগররা। এই ব্যবসা সংসার চলে কি ডাল ভাত খাওয়া যায়, কি তুলাই ভাঙ্গায়, তারপরে সিদ্ধ করি, তারপরে শুকাই, তারপরে বোনাই। ভিজি বেটি পাটি তৈরি করা হয়। বাবার বাড়িতেও পাটি বুনছি, আবার এখানে এইসব শ্বশুর বাড়ি এইসব পাটি বুনতাছি। গরমের কারণে পাটির দাম বাড়ছে। দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের হিঙ্গানগরের কামান্নাপাড়ার লোকনাথ মন্দির এলাকায় সপ্তাহে শুক্রবার ও মঙ্গলবার 2 দিন বসে পাটি বিক্রির হাট। গরমের জন্য প্রতি পার পিস আগের 200 টাকা রেট বেশি। আমরা এই পাটিগুলি ওই শহর বাজারে বিক্রি করে থাকি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ওইখানে বিভিন্ন এলাকায় আমরা পাটি সেল দিয়ে থাকি আর কি। পাটি শিল্পকে আরও প্রসারিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আশা করি জেলা প্রশাসনের সহযোগিতায় তত্ত্বাবধানে আমাদের টাঙ্গাইল জেলার এই বর্ষিত পণ্যটি উত্তরোত্তর সমৃদ্ধ হবে এবং এর সাথে যে ব্যবসায়িক কার্যক্রমের সাথে যে মানুষগুলো জড়িয়ে আছে তাদের জীবনমানে একটি পজিটিভ ভূমিকা রাখতে পারবে। বর্তমানে পাটি শিল্পের সাথে দেলদুয়ারের প্রায় 5000 পরিবার জড়িত রয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বড় ধরনের হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
জো বাইডেন। স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা CNN-কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন বাইডেন। বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে রাফা শহরে হামলার পরিকল্পনা বাতিল করা উচিত ইসরায়েলের। এদিকে গাজার আল শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান মিলেছে, যেখানে ৪৯টি মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে গাজায় এ পর্যন্ত 7টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গণহারে অসুস্থতাজনিত ছুটি নেয় 30 কর্মীকে ছাঁটাই করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বৃহস্পতিবার এনডিটিভি জানায় 30 জন কেবিন ক্রুকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাইয়ের তালিকায় আরও নাম যোগ হতে পারে। কর্তৃপক্ষ সব কর্মচারীদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। এই বৈঠক থেকে একসঙ্গে এতজন সিনিয়র কেবিন ক্রুর ছুটি নেওয়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এর আগে বুধবার 300 কর্মী একসঙ্গে ছুটি নেয়। সাময়িকভাবে কর্মী সংকটে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এতে অন্তত 86টি ফ্লাইট বাতিল হয়ে যায়। বৃহস্পতিবারও অন্তত 74টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রে এবার বিমান বাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ঘটনা এটি। পুলিশ অপরিচিত একটি নম্বর থেকে বারবার ফোন পেয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি অ্যাপার্টমেন্টে যায়। পুলিশের দাবি, ভুলে তারা ওই কৃষ্ণাঙ্গ কর্মকর্তার ইউনিটে ঢুকে পড়েন। এই সময় তার হাতে একটি বন্দুক দেখতে পান। এরপরই তারা ওই বিমান কর্মকর্তাকে গুলি করে হত্যা করেন। নিহত ওই বিমান কর্মকর্তার নাম রজার ফরসন। 23 বছর বয়সী ফরসন হারবার্ট ফিল্ডের বিশেষ অপারেশন শাখায় ছিলেন। পুলিশ কর্মকর্তারা জানান, ফরসন একটি হাসপাতালে মারা যান। এই ঘটনার সঙ্গে জড়িত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এবারে জানিয়ে দেব খেলার খবর। সিলেটে 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত নারী দল। এ পর্যন্ত তাদের সংগ্রহ 5 উইকেটে 127 রান। ব্যাট হাতে শুরুটা বেশ সাবধানী করেন ভারতীয় 2 ওপেনার শেফালি ভার্মা আর স্মৃতি মান্দানা। তবে দলীয় 25 রানেই ছন্দপতন ঘটান সুলতানা। ক্যাচের ফাঁদে ফেলেন শেফালিকে। এরপর হেমলতাকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন মান্দানা, কিন্তু ব্যক্তিগত 33 রানের ইনিংস খেলার পর নাহিদার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এরপর অধিনায়ক হরমনপ্রীত আর হেমলতার ব্যাটে বড় স্কোরের দিকে এগিয়ে যায় সফরকারীরা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে 2-1টি পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখন দলে যারা আছেন তাদের সবার প্রতি তার ভরসা রয়েছে। দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে 5 দিনের যুব মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজে দলের পারফরমেন্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি সাকিব, মোস্তাফিজ দলে যোগ দিলে পরিস্থিতি আরও ভালো হবে বলে বিশ্বাস তার। সেই সাথে আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ দল হবে বলে আশাবাদী ক্রীড়ামন্ত্রী। 5 দিনের এই যুব মতবিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 200 যুব ও যুব নারী যোগ দিয়েছেন। আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি যে এখানে যারা আছে তারা যদি তাদের খেলাটা আসলে খেলতে পারে, সাধারণত তাদেরকে যেই দলে নেওয়া হয়েছে তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভালো খেলা হবে। আমার মনে হয় যে একটা ব্যালেন্স টিম যাচ্ছে, সব কিছু নির্ভর করবে ওই দিন তারা কেমন করে খেলে। মানে ওরা যদি ওদের খেলাটা খেলতে পারে যে কোনো দলের সাথেই ভালো খেলার কথা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় ক্ষুব্ধ গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। আসন্ন প্যারিস অলিম্পিকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা না দেয়ায় এবার আন্দোলনে নেমেছে ইউরোপ প্যালেস্টাইন অ্যাসোসিয়েশনের সদস্যরা। 26 জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এবার আসরে নেই রাশিয়া ও বেলারুস, তবে ইসরায়েল আছে। তাদেরকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণাও দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি মনে করে গাজায় ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। অলিম্পিক কমিটির এমন সিদ্ধান্তে ফুঁসে উঠেছে প্যারিসের বাসিন্দারা। আন্দোলনে নেমেছেন তারা। রাশিয়া আন্তর্জাতিক কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না, কিন্তু যারা গণহত্যায় লিপ্ত, যারা সাধারণ মানুষের উপর নির্যাতন করছে, সেই ইসরায়েল অলিম্পিকে অংশ নেবে, এটা হতে পারে না। ইসরায়েলের মতো সন্ত্রাসী গোষ্ঠী অলিম্পিকে অংশ নেবে, এটা মেনে নেওয়া যায় না। তারা হত্যাকারী, মানুষের শত্রু।
2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরু হয়। যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয় বেলারুশ। যুদ্ধ শুরুর 4 দিন পরই রাশিয়া ও বেলারুশকে সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ দিতে এবং দেশ দুটির বিভিন্ন ইভেন্ট বাতিল করতে সব আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে আহ্বান জানায় আইওসি। গত বছর অক্টোবরে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয় অলিম্পিক কমিটি। তবে তার আগে থেকেই নিজ দেশের পতাকা ছাড়া শুধু একক ইভেন্টে অংশ নিয়ে আসছেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। ধারণা করা হচ্ছে এবারও স্বতন্ত্র হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছেন রাশিয়ার 8 এবং বেলারুশের 3 জন অ্যাথলেট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। চট্টগ্রামের পতেঙ্গায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত, আহত অপরজন চিকিৎসাধীন। সোহেল চৌধুরী হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, 6 জন খালাস। একটি সড়কের জন্য ভোগান্তিতে গোপালগঞ্জ পৌরসভার কয়েক হাজার মানুষ, সমাধানের আশ্বাস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।